আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার 30 মিনিট লাইভ ক্লাস। আজকের টপিকস হচ্ছে বেইলি লাভস চ্যাপ্টার 81-86। এখান থেকে যে ইম্পর্টেন্ট টপিকসগুলা পরীক্ষায় আসার মতো সেই টপিকসগুলো থেকে আলোচনা। জেনিটো ইউরিনারি যে চ্যাপ্টারগুলো আছে 81 থেকে 86, এখান থেকে দেখা যায় যে প্রতিবারেই কোনো না কোনো কোশ্চেন চলে আসে এবং খুবই ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারগুলো। সেটা হচ্ছে রেসিডেন্সি, ডিপ্লোমা এবং এফসিপিএস যে কোনো পরীক্ষার জন্য এই চ্যাপ্টারগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবার আসা যাক 81 চ্যাপ্টারে যে টপিকসগুলো ইম্পর্টেন্ট সেই টপিকসগুলোর মধ্যে থেকে যে টপিকসগুলো আমরা সিলেক্ট করেছি আপনাদের জন্য, সেটা হচ্ছে প্রথম টপিকসটা হচ্ছে লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিমটমস। লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিমটমস, এলইউটিএস। আচ্ছা, এলইউটিএস আলোচনা করার আগেই হোয়েন এলইউটিএস ডেভেলপ এটা আমাদেরকে জানতে হবে। আমাদেরকে জানতে হবে যে নর্মাল মিকচুরেশন সাইকেল এটা কনসিস্ট অফ দুইটা ফেজ নিয়ে। কি কি ফেজ থাকে এখানে? একটা হচ্ছে স্টোরেজ এবং একটা হচ্ছে ভয়েডিং। স্টোরেজ আর হলো ভয়েডিং, দুটা যে কোনো একটা মিকচুরেশন সাইকেল দুইটা ফেজে বিভক্ত। একটা হচ্ছে স্টোরেজ এবং একটা হচ্ছে ভয়েডিং। স্টোরেজটা কি হচ্ছে? স্টোরেজ হচ্ছে যে ব্লাডার হোল্ডস ইউরিন অ্যাট লো প্রেশারস অ্যান্ড ইউরেথ্রাল স্পিংটার আর ক্লোজড। এক কথায় হচ্ছে হোয়েন স্টোরেজটা হচ্ছে ইউরিনটাকে ধরে রাখবে এবং ওই সময় স্পিংটারগুলো ক্লোজ থাকবে যাতে ইউরিনটা বের হয়ে না যায়। এটা হচ্ছে স্টোরেজ। এটা হলো একটা নর্মাল প্রসেস যে ব্লাডার হোল্ডস দ্য ইউরিন অ্যাট লো প্রেশারস অ্যান্ড অ্যাট দ্যাট টাইম ইউরেথ্রাল স্পিংটার্স আর ক্লোজড। এটা একটা নর্মাল প্রসেস হচ্ছে স্টোরেজ। আর ভয়েডিংয়ের সময় কি হবে? ব্লাডারটা কি করবে? ব্লাডারটা কন্ট্রাক্ট হবে, ব্লাডার কন্ট্রাক্ট করে এক্সপেল দ্য ইউরিন, মানে ইউরিনটাকে বের করে দিবে। এই সময় ইউরেথ্রাল স্পিংটারগুলো ওপেন থাকবে। তাহলে ভয়েডিং এর সময় কি হবে? ভয়েডিং এর সময় ব্লাডারটা কন্ট্রাক্ট করে ইউরিনটাকে এক্সপেল করবে, মানে বের করে দিবে, এবং এই সময় ইউরেথ্রাল স্পিংটারগুলো রিল্যাক্স থাকে বা ওপেন হয়ে যায়। তখন আমরা নর্মাল মিক্সুরেশন করি। এটা হচ্ছে নর্মালি একটা পেশেন্টের মিক্সুরেশন সাইকেলে এই দুটো ফেজে হয়, স্টোরেজ এবং ভয়েডিং। এই দুই ফেজে যখন ডিসরাপশন ঘটবে, প্রবলেম দেখা যাবে, তখন একটা পেশেন্ট ডেভেলপ করে হচ্ছে এলইউটিএস, লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিমটমস। এই এলইউটিএস এর সিমটমসগুলোকে আবার আমরা ভাগ করি হচ্ছে দুইটা ভাগে। একটা হচ্ছে সাম সিমটমস ফর স্টোরেজ এলইউটিএস, স্টোরেজ এলইউটিএস। যে স্টোরেজ যে ডিফেক্ট হওয়ার কারণে যে সিমটমগুলো ডেভেলপ করে, এইগুলো হচ্ছে স্টোরেজ এলইউটিএস। এগুলা কি কি আছে? স্টোরেজ এলইউটিএস এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে, আমরা এটাকে মনে রাখি ফান দিয়ে, FUN, ফান, ফ্রিকোয়েন্সি, আর্জেন্সি, নকচুরিয়া এবং আর্জিন কন্টিনেন্সি। তাহলে কি কি থাকবে? ফ্রিকোয়েন্সি, আর্জেন্সি, নকচুরিয়া অ্যান্ড আর্জিন কন্টিনেন্সি। আর এরপরে যদি ভয়েডিংয়ে যদি কোনো ডিসরাপশন ঘটে, তখন যে এলইউটিএসটা ডেভেলপ করে সেটা হচ্ছে ভয়েডিং এলইউটিএস। ভয়েডিং এলইউটিএস। এই ভয়েডিং এলইউটিএস এর মধ্যে আবার কি আছে দেখেন, এখানে আছে হচ্ছে কি হেজিটেন্সি, রিডিউস স্ট্রিম, রিডিউস স্ট্রিম অ্যান্ড স্ট্রেইনিং। এরপরে হচ্ছে ইনকমপ্লিট ইমটিং এবং পোস্ট মিকচুরেশন ড্রিবেল। কি কি আছে? হেজিটেন্সি, রিডিউস স্ট্রিম, স্ট্রেইনিং, ইনকমপ্লিট ইমটিং অ্যান্ড পোস্ট মিকচুরেশন ড্রিবেল।
এটা হচ্ছে ভয়েডিং এলইউটিএস। ভয়েডিং এলইউটিএস দেখেন, তাহলে প্রথম এলইউটিএসটা কি হচ্ছে? স্টোরেজ এলইউটিএস। স্টোরেজটা আমরা কি বলছি যে স্টোরেজের সময় কি হয়, ব্লাডারটা ইউরিনটাকে হোল্ড করে রাখবে, একটা লো প্রেসারে স্ফিংটারগুলো ক্লোজ থাকে। এই মেকানিজমে যদি ব্যাঘাত ঘটে তখন ডেভেলপ করবে হচ্ছে স্টোরেজ এলইউটিএস। এই স্টোরেজ এলইউটিএস এর কি ফিচার থাকবে সেটা হচ্ছে কি পেশেন্ট ডেভেলপ করবে ফ্রিকোয়েন্সি, আর্জেন্সি, আর্জ ইনকন্টিনেন্স এবং নকচুরিয়া। তাহলে এটাকে বলবো আমরা ভয়েডিং এলইউটিএস। স্টোরেজ এলইউটিএস। আর যদি ভয়েডিং এলইউটিএসটা কি হবে? ভয়েডিংটা হচ্ছে ব্লাডারটা কন্ট্রাক্ট হবে, কন্ট্রাক্ট করে ইউরিনটাকে এক্সপেল করার চেষ্টা করবে এবং ওই সময় ইউরিথ্রাল স্ফিংটারগুলো কি হবে? ওপেন হয়ে যাবে, তখন ইউরিন পাস হবে। এই মেকানিজমে যদি ব্যাঘাত ঘটে তখন যে ফিচারগুলো ডেভেলপ করবে সেটা হচ্ছে ভয়েডিং এলইউটিএস। ভয়েডিং এলইউটিএস এর মধ্যে আছে কি? হেজিটেন্সি, তারপরে রিডিউস স্ট্রিম, স্ট্রেইনিং, ইনকমপ্লিট ইমটিং অ্যান্ড পোস্ট মিক্সুরেশন ড্রিবল। এই ফিচারগুলো ডেভেলপ করবে। এখন ফ্রিকোয়েন্সিটা কি? পেশেন্ট কনসিডার দ্যাট দে ভয়েড টু অফেন ডিউরিং দ্য ডে টাইম। যে একটা পেশেন্ট নর্মালি যতবার ইউরিন পাস করার কথা তার চেয়ে যদি বেশি করে তখন সেটাকে বলবো আমরা ফ্রিকোয়েন্সি। এখন সব ক্ষেত্রেই ফ্রিকোয়েন্সি ধরা যাবে না। যদি ওই পেশেন্টটা ডায়োরেটিক্স খায় এবং যে খাবারগুলো খাইলে ইউরিনের পরিমাণ বেড়ে যায় বা মিক্সচুরেশন রিফ্লেক্সটা বেশি আসে, ওই খাবারগুলো খাওয়ার পর যদি ফ্রিকোয়েন্সি বাড়ে সেক্ষেত্রে সেটা লোয়ার ইউরিন ট্র্যাক্ট সিমটমস ফ্রিকোয়েন্সির মধ্যে পড়বে না। এরপরে কি আছে? আর্জেন্সিটা কি? সাডেন কম্পেলিং ডিজায়ার টু পাস ইউরিন দ্যাট ইজ ডিফিকাল্ট টু ডিফার। মানে প্রস্রাবের চাপটা এমনভাবে আসবে যে ওই পেশেন্টের জন্য প্রস্রাবটা ধরে রাখা খুব কঠিন হয়ে যায়। আর্জেন্সি মানে বাথরুম পর্যন্ত সে যেতেই পারবে না, তার আগেই সে ইউরিন ভয়েড করার চেষ্টা করবে। এরপরে একটা কি? নকচুরিয়াটা কি? নকচুরিয়া হচ্ছে যদি নাইট টাইমে প্রস্রাব করার জন্য কেউ জেগে যায় তাহলে এটাই নকচুরিয়া। একবার হোক বা দুইবার হোক, নাইট টাইমে যদি প্রস্রাব করার জন্য কেউ জাগে এবং প্রস্রাব করে সেটা হচ্ছে নকচুরিয়া। এখন একটা জিনিস এখানে আমাদের হলো কনফিউশন হয়, সেটা হচ্ছে কি নকচার্নাল ইনুরেসিস। নকচার্নাল ইনুরেসিসটা হচ্ছে পেশেন্ট মিক্সুরেট করবে অ্যাট দ্য টাইম অফ স্লিপিং, মানে ঘুমন্ত অবস্থায় যদি কেউ বিছানায় প্রস্রাব করে দেয় সেটাকে বলবো আমরা হলো নকচার্নাল ইনুরেসিস। এটা মেইনলি বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে নকচার্নাল ইনুরেসিস। এরপরে হচ্ছে কি? আর্জ ইনকন্টিনেন্স। স্টোরেজ এলইউটিএস এর মধ্যে আরেকটা আর্জ ইনকন্টিনেন্স, ইনভলান্টারি ইউরিন লিকেজ ওপেন এ লার্জ ভলিউম ইমিডিয়েটলি প্লেসড বাই দ্য সেন্সেশন অফ আর্জেন্সি। মানে পেশেন্টের একটা আর্জেন্সি থাকবে যে এখনই প্রস্রাব করতে যাবো, বাথরুম পর্যন্ত যাওয়ার সময় পাবো না, এবং এটা হচ্ছে কি সে বুঝতেই পারবে না যে তার প্রস্রাব হয়ে যাচ্ছে। এটাকে বলবো আমরা হচ্ছে আর্জ ইনকন্টিনেন্স। এরপরে আছে হলো কি? ভয়েডিং এলইউটিএস এর মধ্যে কি ছিল? হেজিটেন্সি মানে কি হচ্ছে? when an individual has difficult initiating micturition, delay in the onset of voiding। প্রস্রাব করতে যাবে পেশেন্ট, কিন্তু প্রথম প্রস্রাবটা করতে তার খুব কষ্ট হবে এবং কোনোভাবে আসতে চাবে না। এটাকে বলবো আমরা হেজিটেন্সি, যে প্রস্রাবটা করবো কি করবো না বা হবে কি হবে না। প্রস্রাব করতে যাবে কিন্তু প্রস্রাবটা হবে কি হবে না এরকম একটা
দ্বিধাদ্বন্দ্বে ভুগবে পেশেন্ট, তখন এটাকে বলবো আমরা হেজিটেন্সি। এরপরে হচ্ছে রিডিউস স্ট্রিম। রিডিউস স্ট্রিমটা কি? পেশেন্টের প্রস্রাবের যে নর্মাল গতিটা থাকে, যে ফ্লোটা থাকে, এটা হচ্ছে ওই পেশেন্টের থাকবে না। এটা যদি হয় সেক্ষেত্রে এটাকে বলবো আমরা রিডিউস স্ট্রিম। এরপরে হচ্ছে কি স্ট্রেইনিং। যদি প্রস্রাব করার সময় কোনো প্রেসার প্রয়োগ করে পেশেন্ট, প্রেসার দিয়ে প্রস্রাব করতে হয়, এটাকে বলবো আমরা স্ট্রেইনিং। এরপরে কি আছে ইনকমপ্লিট ইমটিং। পেশেন্টের একটা সেন্সেশন হবে প্রস্রাব করা শেষ করার পরও যে ব্লাডারে কিছু কিছু প্রস্রাব রয়ে গেছে। যদি এইরকম ফিলিংস হয় সেটাকে বলবো আমরা ইনকমপ্লিট ইমটিং। এরপরে হচ্ছে আর একটা আছে কি পোস্ট মিকচুরেশন ড্রিবল। পোস্ট মিকচুরেশন ড্রিবল, পোস্ট মিকচুরেশনের পরে প্রত্যেকটা মানুষেরই কিন্তু কিছু প্রস্রাব, বিশেষ করে মেলদের ক্ষেত্রে এটা হয়, সেটা হচ্ছে কিছু প্রস্রাব কিন্তু ফোটায় ফোটায় পড়তেই থাকে। কিন্তু যদি এলইউটিএস, পোস্ট মিকচুরেশন এলইউটিএস বা ভয়েডিং এলইউটিএস এর পোস্ট মিকচুরেশন ড্রিবল যখনই বলবো আমরা, তখন কি হবে ইনভলান্টারি লস অফ ইউরিন immediately after the individual has finished passing urine। মানে এটা নর্মালের চেয়ে একটু বেশি সময় ধরে যদি পেশেন্টের এই ইনভলান্টারি লস অফ ইউরিনটা হয়, ফোটায় ফোটায় প্রস্রাব পড়তে থাকে, তখন এটাকে বলবো আমরা পোস্ট মিকচুরেশন ড্রিবল। এখন দেখেন একটা পেশেন্ট আপনার কাছে আসলো এলইউটিএস এর ফিচার নিয়ে, তখন আপনি কি চিন্তা করবেন, কি ডিজিজ হতে পারে একটা পেশেন্ট যদি আপনার কাছে আসে এই এলইউটিএস এর ফিচার নিয়ে? কি হতে পারে? এক নাম্বার হচ্ছে যদি পেশেন্টটা যদি চিলড্রেন হয় বা ওমেন হয়, চিলড্রেন এবং ওমেন, তখন আপনি চিন্তা করবেন কি যে আইদার এটা হচ্ছে ইউরেথ্রাল স্টেনোসিস অর ইউরেথ্রাল স্ট্রিকচার, মিয়েটাল স্টেনোসিস অর হাইপোকন্ট্রাক্টাইল ব্লাডার। এইসব কজের ক্ষেত্রে বা ব্লাডার আউটলেট অবস্ট্রাকশন যে কোনো এজেই, এটা চিলড্রেনেরও হতে পারে, ফিমেলদেরও হতে পারে এবং অ্যাডাল্ট মেলদের ক্ষেত্রেও হতে পারে। ব্লাডার আউটলেট অবস্ট্রাকশনের কারণে এই এলইউটিএস এর ফিচারগুলো ডেভেলপ করতে পারে। কিন্তু অ্যাডাল্ট মোর দ্যান 40 ইয়ার্স এজ এ পেশেন্ট প্রেজেন্ট করে যদি এলইউটিএস এর ফিচার, তখন আমাদেরকে চিন্তা করতে হবে যে হচ্ছে এটা ব্লাডার আউটলেট অবস্ট্রাকশন অর পেশেন্ট হ্যাভ বিনাইন প্রোস্টাটিক হাইপারপ্লাসিয়া অর কার্সিনোমা অফ প্রোস্টেট। এখন ক্লিনিক্যালি আমরা কিভাবে ডিফার করব? যদি ফিমেল পেশেন্ট হয় বা চিলড্রেন হয়, এটা লোকালি এক্সামিনেশন করেই আমরা বুঝতে পারবো। আর যদি অ্যাডাল্ট মেল হয়, আমাদেরকে অবশ্যই পারফর্ম করতে হবে ডিজিটাল রেকটাল এক্সামিনেশন। ডিজিটাল রেকটাল এক্সামিনেশন করলেই আমরা বুঝতে পারবো ইট উইল বি আইদার সিএ প্রোস্টেট অর বিনাইন প্রোস্টেট হাইপারপ্লাসিয়া অর আদার কজ। ওকে, এটা ছিল হচ্ছে আমাদের আজকের এই 8-1 চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে এলইউটিএস। এরপরে আর একটা কোশ্চেন হয় হেমাচুরিয়া। হেমাচুরিয়াটা কি জিনিস? হেমাচুরিয়া হচ্ছে ব্লাড ইন দ্য ইউরিন। যদি ইউরিনের মধ্যে ব্লাড থাকে, তখন আমরা এটাকে বলবো হেমাচুরিয়া। এই হেমাচুরিয়াটাকে আমরা ক্লিনিক্যালি ক্লাসিফাইড করি 2 টাইপস, ভিজিবল হেমাচুরিয়া আর হলো নন ভিজিবল হেমাচুরিয়া। ঠিক আছে? ভিজিবল যদি ম্যাক্রোস্কোপিক্যালি, মানে খালি চোখে যদি দেখা যায় যে ইউরিনের সাথে রক্ত যাচ্ছে, এটা হচ্ছে ভিজিবল হেমাচুরিয়া। আর ইনভিজিবল যেটা, নন ভিজিবল যেটা হেমাচুরিয়া,
এটা হচ্ছে খালি চোখে দেখা যাবে না, কিন্তু আমরা ইউরিন অ্যানালাইসিস করে দেখলাম যে ইউরিনের মধ্যে অনেকগুলা আরবিসি আছে, তখন এটাকে বলবো আমরা হচ্ছে নন ভিজিবল হেমাচুরিয়া। আবার আরেকটা আছে এই হেমাচুরিয়ার ক্লাসিফিকেশনের মধ্যে, সেটা হচ্ছে হেমাচুরিয়াটা ইনিশিয়াল হেমাচুরিয়া, থ্রুআউট দ্য স্ট্রিম হেমাচুরিয়া এবং টার্মিনাল হেমাচুরিয়া। যদি কোনো পেশেন্টের ইনিশিয়াল হেমাচুরিয়া মানে পেশেন্ট প্রসাব স্টার্ট করতেছে, হেমাচুরিয়া ডেভেলপ করতেছে, মানে যখন প্রসাব শুরু করবে ওই সময় হেমাচুরিয়া ডেভেলপ করলো, তখন এটাকে বলবো আমরা ইনিশিয়াল হেমাচুরিয়া। এই ইনিশিয়াল হেমাচুরিয়াটা ওই পেশেন্টের ডেভেলপ করে যদি পেশেন্টের কোনো ইউরেথ্রাল প্যাথোলজি থাকে, তখন যদি হেমাচুরিয়া ডেভেলপ করে তখন সেটা হচ্ছে ইনিশিয়াল হেমাচুরিয়া। আর থ্রুআউট দ্য ব্লাডার মানে যদি কোনো পেশেন্টের থ্রুআউট দ্য প্রসেসে যদি মানে প্রসাব করতে থ্রুআউট দ্য মানে পুরা প্রসাব করা অবস্থায় যদি পেশেন্টের যদি হেমাচুরিয়া হয়, তখন এটাকে আমরা চিন্তা করব যে তার কোনো ব্লাডার প্যাথোলজি বা আপার ইউরিনারি ট্র্যাক্টে ইউরেটারে বা কিডনিতে কোনো প্যাথোলজি আছে, সেই কারণে হচ্ছে পেশেন্টের হেমাচুরিয়া হচ্ছে, এইটা আমরা চিন্তা করব। আর যদি টার্মিনাল প্রসাব করার এট দ্য এন্ড অফ মিকচুরেশন মানে মিকচুরেশনের শেষ পর্যায়ে গিয়ে যদি হেমাচুরিয়া হয়, তখন আমরা মনে করব যে পেশেন্টের ব্লাডার নেকে কোনো প্যাথোলজি আছে বা প্রোস্ট্যাটিক কোনো প্যাথোলজি যদি থাকে, তখন হচ্ছে টার্মিনাল হেমাচুরিয়া হয়। আর আমাদের বেইলি ল্যাবস থেকে যেটা মনে রাখতে হয় যে হেমাচুরিয়া হলে পরে হেমাচুরিয়ার জন্য আমরা তিনটা কজ মনে রাখি। অনেক কজ আছে, হ্যাঁ, সেটা বিভিন্নভাবে আপনারা মনে রাখবেন যে প্রিরেনাল, রেনাল, পোস্ট রেনাল কজ। কিন্তু বেইলি ল্যাবসের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটা আমাদের মনে রাখতে হবে TIN। এটাতে মনে রাখবেন যে কজ অফ হেমাচুরিয়া TIN, এটার মধ্যে মোটামুটি সব হয়ে যায়। একটা হচ্ছে ট্রমা টু দ্য ইউরিনারি ট্র্যাক্ট সিস্টেম, আর হলো দ্য ইউরিনারি ট্র্যাক্ট সিস্টেম, ইনফেকশন, ট্রমা, ইনফেকশন, আর হলো নিওপ্লাজম TIN। যদি এই তিনটা TIN ইন দ্য এনি ইউরিনারি ট্র্যাক্ট সিস্টেম, তাহলে হেমাচুরিয়া ডেভেলপ করবে। টিতে হচ্ছে টিউমার, আইতে হচ্ছে ইনফেকশন, এনতে হচ্ছে নিওপ্লাজম। এইটা হচ্ছে হেমাচুরিয়ার কজ, আমরা মনে রাখবো, ঠিক আছে। এরপরে আসেন আর একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে কি ইনভেস্টিগেশন অফ ইউরিনারি সিমটমস। যদি কোনো পেশেন্টের ইউরিনারি সিমটমস পাই, আমরা কি পরীক্ষা করব? আচ্ছা, ইউরিনারি সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কি, প্রথমে কি ব্লাড অ্যানালাইসিস করব আমরা। ব্লাড অ্যানালাইসিসের মধ্যে কি দেখব আমরা? একটা হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট, তারপরে দেখব আমরা সিরাম ক্রিয়েটিনিন, তারপরে দেখব সিরাম ইলেকট্রোলাইটস, তারপরে দেখব আমরা ওই পেশেন্টের, এটা ক্যালকুলেটিভ টার্ম, EGFR দেখতে হবে। আমরা EGFR দেখি। এই ব্লাড টেস্টগুলো আমরা করব একটা পেশেন্ট যদি আসে ইউরিনারি সিমটমস নিয়ে। এরপরে কি করব আমরা? ইউরিন অ্যানালাইসিস করব। ইউরিন অ্যানালাইসিসের মধ্যে যেটা করি আমরা ইউরিন রুটিন মাইক্রোস্কোপি এক্সামিনেশন এবং ইউরিন কালচার। আর এরপরে যেটা লাগে সেটা হচ্ছে টিউমার মার্কার কিছু করা হয়। মেইনলি যে মার্কারটা করা হয় সেটা হচ্ছে কি প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন, প্রোস্টেট স্পেসিফিক PSA করি আমরা।
এটা খুবই ইম্পর্টেন্ট যদি কারো এলইউটিএস এর সিমটমস ডেভেলপ করে সেক্ষেত্রে। পিএসএ নিয়ে আমরা পরে আবার আলোচনা করব, ডিটেলস লাগবে, এটা খুব ইম্পর্টেন্ট। এরপর আর কি ইনভেস্টিগেশন করি আমরা, কিছু মিনিমাল ইনভেসিভ প্রসিডিউর করা হয় যদি ইউরিনারি সিমটমস থাকে এবং পারসিস্টেন্ট ইউরিনারি সিমটমস হলে সেগুলো করা হয়। একটা হচ্ছে কি সিস্টোস্কোপি, ইউরেটারোস্কোপি, এই প্রসিডিউরগুলো করা হয় ইন কেস অফ ইউরিনারি সিমটমসের ক্ষেত্রে। এরপরে আর কি করি আমরা, কিছু রেডিওলজি করি। যে কোনো রেডিওলজিতে আমরা কি করি, একটা প্লেন এক্স রে কিডনি, ইউরেটার অ্যান্ড ব্লাডার এই রিজনের একটা এক্স রে করি। যদি একটা পেশেন্ট ইউরিনারি সিমটমস নিয়ে আসে তাহলে আমাদের টার্গেট থাকে ফার্স্টে কিছু আমরা ব্লাড টেস্ট করব। যে ব্লাড টেস্টগুলো কী কী আছে, সিবিসি, সিরাম ক্রিয়েটিনিন, সিরাম ইলেকট্রোলাইটস, ব্লাড ইউরিয়া। এরপরে আমরা কি করি, ইউরিন অ্যানালাইসিস করি, ইউরিন রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন, ইউরিন কালচার। এরপরে কিছু ইমেজিং করি। ইমেজিং হচ্ছে কি, ইমেজিংয়ের মধ্যে আছে কি, এক নম্বরে হচ্ছে প্লেন এক্স রে কিডনি, ইউরেটার অ্যান্ড ব্লাডার, প্লেন এক্স রে অফ কিডনি, ইউরেটার অ্যান্ড ব্লাডার, এইটা করি। এর সাথে আমরা করি আলট্রাসোনোগ্রাম অফ কিডনি, ইউরেটার, ব্লাডার উইথ ম্যাক্সিমাম সাইটোমেট্রিক ক্যাপাসিটি অ্যান্ড পোস্ট ভাইটাল রেসিডিউ, এই পরীক্ষাটা করি, এমসিসি উইথ পিভিআর যেটাকে বলি আমরা। এরপরে আমরা আরও করি, আরও যদি দেখা যায় যে তারপরে যদি কোনো ক্লু না পাওয়া যায় সেক্ষেত্রে আমরা সিটি স্ক্যান অফ দ্য কিডনি, ইউরেটার, ব্লাডার রিজন বা সিটি ইউরোগ্রাম করি আমরা পেশেন্টদের। এরপরে হচ্ছে কিছু মিনিমাল ইনভেসিভ প্রসিডিউর করা হয়, সেটা হচ্ছে কি সিস্টোস্কোপি, ইউরেটারোস্কোপি। আসলে এগুলো ডিটেলস না জানলেও অ্যাটলিস্ট কি ইনভেস্টিগেশন করা হয়, ইনভেস্টিগেশনের নামগুলো আপনাদের জানতে হবে। এরপরে যেটা নিয়ে বললাম যে পোস্টেড স্পেসিফিক অ্যান্টিজেন, পিএসএ সম্পর্কে আপনাদের জানতে হবে। কি জানতে হবে, পিএসএটা কি, পিএসএ যে গ্লাইকোপ্রোটিন প্রডিউসড বাই পোস্টেটিক এপিথেলিয়াল সেল। এটা যদি এটা বাড়ে সাধারণত যদি হচ্ছে পোস্টেটের আর্কিটেকচারে কোনো অ্যাবনর্মালিটি ঘটে বা অল্টার্ড যদি আর্কিটেকচার হয় সেক্ষেত্রে এই পোস্টেড স্পেসিফিক অ্যান্টিজেনটা বৃদ্ধি পায়। আর কমনলি যেটা আমরা পিএসএ আসে মেজার করি সেটা হলো টোটাল অ্যামাউন্ট অফ পিএসএ, এটা করা হয়। আর পিএসএ লেভেলটা সবসময় চিন্তা করা যাবে না যে পিএসএ বাড়ছে জন্যই এটা হচ্ছে কার্সিনোমা স্টোমাক, এটা কিন্তু আমাদের চিন্তা করা যাবে না, এটা আমরা ভুল করি অনেক সময়। এজন্য আগে থেকে চিন্তা করে নিতে হবে যে পিএসএটা কি কারণে বাড়লো, এটা আমাদেরকে আগে থিঙ্ক করে নিতে হবে যে পিএসএ বাড়ার কজ কি। পিএসএটা দেখবেন যে পিএসএ কিছু ড্রাগের কারণে বাড়তে পারে, 5 আলফা রিডাক্টেজ ইনহিবিটরস এ কারণে বাড়তে পারে। এরপরে অ্যাসপিরিন যদি কোনো পেশেন্ট খায়, এরপরে যদি স্টেটিনস, অ্যাটোরভাস্টেটিন, রোসুভাস্টেটিন যদি কোনো পেশেন্টের পায় সেক্ষেত্রেও তার এই পিএসএর লেভেলটা বাড়তে পারে। এরপর থায়াজাইড, ডায়োরিটিক্স হলেও পেশেন্টের পোস্টেড স্পেসিফিক অ্যান্টিজেনগুলা বাড়ে। এরপরে কিছু ডিজিজ কন্ডিশন, যদি রিসেন্ট ইউটিআই হয় সেক্ষেত্রেও পিএসএটা বাড়বে, ঠিক আছে। আর এই পিএসএ লেভেলটা রিটার্নস টু বেসলাইন 6 উইকস আফটার ইরাডিকেশন অফ অ্যান ইনফেকশন। যদি কোনো পেশেন্টের ইনফেকশন থাকে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, সেক্ষেত্রে এই পিএসএ লেভেলটা নর্মালি চলে আসে হচ্ছে আফটার 6 উইকস অফ ইরাডিকেশন অফ ইনফেকশন। ইনফেকশনটা ভালো হওয়ার 6 সপ্তাহ পর এই পিএসএ লেভেলটা নর্মাল লেভেলে চলে আসে। তাহলে এই পিএসএটাকে ইনফ্লুয়েন্স করতেছে কি কি, একটা হচ্ছে 5 আলফা রিডাক্টেজ ইনহিবিটরস, কিছু ড্রাগস কন্ডিশন। এই ড্রাগসগুলোর মধ্যে কি থাকে, 5 আলফা রিডাক্টেজ ইনহিবিটরস, অ্যাসপিরিন, এর সাথে আছে কি স্টেটিনস, এর সাথে আর কি থায়াজাইড, ডায়োরিটিক্স। আর ইনফেক্টিভ কন্ডিশন হলো যদি পেশেন্টের রিসেন্ট ইউটিআই থাকে
সেক্ষেত্রে। আর এই কোনো কারণে যদি কোনো পেশেন্টের পিএসএ লেভেলটা বাড়ে, সেক্ষেত্রে এটা ইনফেকশনের কারণে হলে পরে ইনফেকশনটা সাবসাইড করা 6 সপ্তাহ পর এই পিএসএ লেভেলটা নর্মাল লেভেলে চলে আসে। ওকে, এরপরে বেইলি ল্যাবসের বক্স সামারি বক্স 81.5 এখানে আছে, দেখেন কি পিএসএ ইজ নট সিগনিফিকেন্টলি অল্টার্ড বাই ডিআরই। আপনি ডিআরই করলে যে পিএসএ লেভেলটা অল্টার্ড হবে, এটা হবে না। হতে পারে অল্প কিছু, কিন্তু এটা সিগনিফিকেন্টলি অল্টার্ড হবে না। ক্যান বি সিগনিফিকেন্টলি অল্টার্ড বাই ইউটিআই, যেটা আমরা অলরেডি আলোচনা করলাম। যদি কোনো পেশেন্টের ইউটিআই থাকে, তাহলে সেই পেশেন্টের পিএসএ লেভেলটা খুব দ্রুত বেড়ে যায়। তারপর আবার ওই একই কথা বলছে কি আফটার অ্যান ইনফেক্টিভ এপিসোড টেক 6 উইকস টু রিটার্ন টু বেসলাইন ভ্যালুস। যদি কোনো ইনফেক্টিভ কন্ডিশনে পিএসএ লেভেলটা বাড়ে, সেক্ষেত্রে এটা বেসলাইনে আসতে মোটামুটিভাবে 6 সপ্তাহ সময় নেয়। ইজ আর্টিফিশিয়ালি লোয়ার্ড আপ টু 2 times in men taking 5-alpha reductase inhibitors. তাহলে এটা রিডাকশন করার জন্য আমরা 5-alpha reductase inhibitors ইউজ করি। কি ফিনেস্টারাইড, ডিউটাস্টেরাইড, এই ড্রাগগুলো ইউজ করা হয়। সবচেয়ে কমনলি যেটা আমরা অনেকেই জানি, যেটা যে ইউরোম্যাক্স যে ইউজ করা হয়, ইউরোম্যাক্সের মাধ্যমে এই পিএসএ লেভেলটা লোয়ার হয়। ইউরোম্যাক্সের এটা কিন্তু ব্র্যান্ড নেম, ঠিক আছে। ট্যামসুলোসিন হাইড্রোক্লোরাইড যদি ইউজ করি আমরা, সেক্ষেত্রে এই পিএসএ লেভেলটা কমে আসবে। তাহলে আজকের এই ছিল বেইলি ল্যাবসের 81 চ্যাপ্টার থেকে যে টপিকসগুলো আছে, সেখান থেকে ইম্পর্টেন্ট যে টপিকসগুলো বেছে নেওয়া হয়েছে, সেইগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। আজকে এই 4টা টপিকস নিয়ে আলোচনা করার কথা ছিল। আজকের টপিকসগুলো ছিল হচ্ছে লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিমটমস, হেমাচুরিয়া, ইনভেস্টিগেশন অফ ইউরিনারি ট্র্যাক্ট সিস্টেম, আর হচ্ছে পিএসএ। এই 4টা নিয়ে আমরা অলরেডি আলোচনা করলাম। 4টা টপিকসে খুবই ইম্পর্টেন্ট, প্রায় সময় এই টপিকসগুলো থেকে কোশ্চেন হয়। আমরা চেষ্টা করতেছি যে টপিকসগুলো থেকে বিভিন্ন সময় কোশ্চেন হয়েছে বিভিন্ন পরীক্ষায়, ওই টপিকসগুলো নিয়ে আলোচনা করা। এই ক্লাসগুলো করলে আপনারা খুবই উপকৃত হবেন। আপনারা অ্যাটলিস্ট বুঝতে পারবেন যে বেইলি ল্যাবস তো অনেক বড় একটা বই, অনেকগুলো পড়ালেখা, শুধু চ্যাপ্টারের নাম বললেই হবে না, পুরো পড়াটাও সম্ভব না। কোন টপিকসগুলো ইম্পর্টেন্ট, কোন টপিকসগুলো থেকে কোশ্চেন আসা পসিবল, বা কোন টপিকসগুলো খুব মনোযোগ সহকারে পড়তে হবে, গুরুত্ব সহকারে, আমরা সেই টপিকসগুলো আলোচনা করতেছি আমাদের এই 30 মিনিট লাইভ ক্লাসের মাধ্যমে। আমরা সকল সাবজেক্টকেই বিভিন্ন টপিকস আকারে ভাগ করে নিয়েছি, সেটা গাইনি হোক, মেডিসিন হোক, এবং বেইলি ল্যাবসের যে ইয়াগুলো আছে সবগুলোকে আমরা বিভিন্ন টপিক আকারে ভাগ করে নিয়েছি, যাতে আপনাদের সবার জন্য সুবিধা হয়। যারা যে ফ্যাকাল্টিতে পরীক্ষা দিবেন, আমাদের এই 30 মিনিট লাইভ ক্লাসগুলো করলে আপনারা সবাই অনেক উপকৃত হবেন। আশা করি কেউ যদি শুরু থেকে আমাদের এই 30 মিনিট লাইভ ক্লাসগুলো করে থাকেন, আশা করি তাদের বেইলি ল্যাবস হোক বা গাইনির ডিসি তথ্য হোক, ডেভিডসন হোক, তাদের সবগুলো চ্যাপ্টারেই শুরু থেকে করলে সবগুলো চ্যাপ্টারেই টাচ হবে, এবং আপনারা অবগত হতে পারবেন যে কোন টপিকগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এবং কোন টপিকগুলোকে আপনাকে অধিক গুরুত্বের সহিত পড়তে হবে। সবাই ম্যাট্রিক্সের সাথে থাকুন, এবং ম্যাট্রিক্সের বিভিন্ন অফলাইন এবং অনলাইন ব্যাচে ভর্তি চলতেছে, আপনারা সেখানেও ভর্তি হতে পারেন, এবং কিছু এক্সাম ব্যাচ চালু রয়েছে, সেই এক্সাম ব্যাচগুলোতে এক্সাম দিতে পারেন, তাহলে সবাই অনেক উপকৃত হবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।